বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন। এই আইনের আমরা একেবারে শেষ প্রান্তে। স্যারেরা যারা এএসআই/এবি থেকে এসআই/এবি পদে পরীক্ষা দেবেন, এই আলোচনার সূচির থেকে সীমিত একটু বেশি আলোচনা করব। আপনারা মূল সূচি মুখস্থ করবেন, আর এই লেখার হুবহু লিখবেন না। প্রশ্ন লেখার সময় অল্প কথায় বোঝানোর চেষ্টা করবেন, তাহলে আপনি সফলতা পাবেন। আর যদি অনেক করে আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন, আপনার ওই বুঝ নেওয়ার জন্য এক্সামিনার কিন্তু বসে থাকে না। ঠিক আছে, এখন আসেন 123 ধারা আলোচ্য 91 ধারা অনুসারে গৃহীত চুরাই মাল আটকের পর পুলিশ যেই পদ্ধতি অনুসরণ করবেন, আটক মালামালের মালিক অজ্ঞাত হলে যেই কার্যক্রম অনুসরণ করিতে হইবে। তাহলে প্রশ্নটা হলো কীরকম? শিরোনাম হলো দুই প্রকার। এই যে আপনি পরোয়ানা এবং পরোয়ানা ছাড়া মূলে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পরে কি করি? দেহ তল্লাশি। গ্রেপ্তার কিন্তু 85-এর ভিতরে শেষ করে ফেলেছেন। এখন 51 দেহ তল্লাশি। বলেন 52 ধারা কেন ব্যবহার করলো না? মহিলার দেহ তল্লাশি কি মহিলা করে না? আপনার মহিলা পুলিশ করে না? মূল কথা মনে রাখবেন, 51 হলো মূল দেহ তল্লাশি। আর নারীর ক্ষেত্রে 52 ব্যবহার করা হয়। যেমন আমরা সবাই লেখাপড়া করি, পাইলটে পড়ছেন বা হাই স্কুলেই পড়ছেন, ওখানে নারী পুরুষ সম্মিলিত পড়ালেখা করেন পুরুষদের জন্য। আর নারীদের যে বালিকা বিদ্যালয়, সেন্সিটিভ হলে সমাজের রীতি অনুসারে ওই নারীর জন্য আলাদা একটা প্রতিষ্ঠান। কিন্তু আমার আপনার প্রতিষ্ঠানে নারীও পড়তে পারে, পুরুষও পড়তে পারে। 51 ধারায় সবার জন্যই, 51 ধারায় দেহ তল্লাশি সবার জন্যই। তাহলে 51 ধারায় দেহ তল্লাশি করলেন, নারীর কাছ থেকে যে বস্ত্রটা দ্রব্য পালেন সেটা কোন ধারায় মারবেন? এই জন্য মনে রাখবেন 51। ওই জন্য বলছে মূল বই পড়বেন। আইন কত সুন্দর জিনিস দেন। এরপরে কি বলছে? আটক মালামালের মালিকানা অজ্ঞাত হইলে। এখন আটক করছেন যে মালামাল অজ্ঞাত, অথবা কোনো অজ্ঞাত মালামাল পালেন, প্রশ্ন আসতে পারে আপনি ডিউটিরত অবস্থায় আপনার সামনে মোটরসাইকেল, আপনার সামনে স্বর্ণরৌপ্য, আপনার সামনে কোনো মালামাল রেখে দৌড় মারল, পুলিশ দেখে দৌড় মারল, আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন চলে আসবেন এইখানে। আপনি পুলিশ অফিসার, আপনি হচ্ছেন সাব ইন্সপেক্টর, আপনি রানিং আছেন এএসআই, আপনি পুলিশ অফিসার, ওই মালামাল হেফাজতে নেবেন। খেয়াল করেন, বাংলা করে বলতেছি, কেউ সাইন করেন না, কেউ সাইন করেন না, গুরুত্বপূর্ণ জিনিস। এই জায়গাতে প্রায়ই প্রশ্ন আসে। তাহলে আপনি যখন পুলিশ অফিসার, আপনার সামনে কোনো শব্দ করে কিনা, ওই সময় তো সাইলেন্ট হয়ে যাক। তাহলে আপনি যখন মালামাল পালেন, ডিউটিরত অবস্থায় চেক করতে যা মালামাল পালেন, কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার সময় ওই মালামাল কোনো মালিক নাই, অজ্ঞাত, তখন ওই মালামাল আপনি কি করবেন? হেফাজতে নেন। নিজেরাই খেয়াল করেন, আপনার ডিউটি পোস্টে আপনি যান, ফুট পেট্রোল ডিউটি করেন, মোবাইল ডিউটি করেন, তখন দেখেন আপনার সামনে অজ্ঞাত মাল কোনো ব্যক্তিকে চেক করলেন, ওই 54 ধারায় যে মালামাল পালেন 51 ধারায় পালেন। এখন এই মালামাল আপনি কি করবেন? ওর কাছ থেকে হেফাজতে নেছেন, ওর কাছ থেকে হেফাজতে নিলেন, ওই মালামাল একটা তালিকা তৈরি করবেন। ওই মালামালে কি করবেন? একটা তালিকা তৈরি করেন, থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে নিয়ে আসবেন। তারপরে এটা একটা আদালতে ম্যাজিস্ট্রেট নিকট পাঠাবেন। ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবে সেইভাবেই পুলিশ অফিসার পরিচালিত হবে। এই হল 123। স্যারেরা আবারও খেয়াল করেন, আপনি মনে মনে ভাবেন বহুত জীবনে ডিউটি করছেন, আপনি ব্যাটালিয়নে করেন আর জেলা পুলিশ লাইনে করেন, যদি অবৈধ কোনো মাল পান বা চোরাই মাল, অজ্ঞাত মাল, আপনি তাকে হেফাজতে নেবেন, তার একটা তালিকা তৈরি করবেন। ঠিক আছে, তালিকা তৈরি করে খুঁজে নেবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নেবেন। এখানে ব্যাপক আলোচনা আছে, থানার রেজিস্টারে লেখা লাগবে, ওগুলো লাগবে না আপনার। তো এবার হেফাজতে নিলেন, এখন ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করলেন। ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবে সেই পদ্ধতিতে আমরা পরিচালনা হব। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার পরে কি করে? 124 ম্যাজিস্ট্রেট বলছে যখন এই তালিকাটা পাবে, উনি এই মালামাল নেওয়ার জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে। এই মালামাল নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করবে। অজ্ঞাত ব্যক্তির মালামাল নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট একটা প্রজ্ঞাপন জারি করবে। 6 মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি এসে বলে এই সম্পত্তি আমার এবং সত্য তথ্য দিতে পারে, আদালত তার সম্পত্তি ফেরত দেবে। কিন্তু 6 মাস পরে যদি আসে, আদালত তা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। তাহলে 123 কি বলেন? মালামাল আপনি হেফাজত দখলে এনেছেন, তালিকা করছেন, থানায় এনেছেন, থানার থেকে আদালতে পাঠা দিয়েছেন, গল্পে গল্পে প্রশ্ন করেন, গল্পে গল্পে। এই আদালত পরবর্তী যে ব্যবস্থা নেয় সেই বিধিবিধান অনুসারে পুলিশ পরিচালিত হবে। এরপরে আদালত কি করছে? একটা তালিকা তৈরি করছে বা ঘোষণাপত্র করছে, 6 মাসের মধ্যে যদি এই দাবিদার আসে তাহলে মালামাল তাকে
দিয়ে দেবে। 6 মাসের মধ্যে যখন আসে নাই তখন কি করছে, ম্যাজিস্ট্রেট ওটা বিক্রি করে দেবে এবং ওই সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সংক্ষেপে সহজ সরল করে বোঝেন। এরপরে আসে 125 ক্ষয়শীল পচনশীল বা ক্ষয় 125 না 525 525, হয়তো ধন্যবাদ স্যার, হয়তো নকই দেন বেরুন তাহলে 524 523 524 525 525 ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা, ক্ষয়শীল পচনশীল ক্ষয়শীল ক্ষয়শীল পচনশীল আছেই তোমাদের এই কয়টা বাকি। ক্ষয়শীল পচনশীল বস্তু যদি হয় তখন আদালত কি করবে, যদি ক্ষয়শীল পচনশীল বস্তু আপনি ধরছেন, এখন আপনার কিন্তু ওইটি বিক্রি করার ক্ষমতা নাই, ফেলা দেওয়ার ক্ষমতা নাই। আপনি ওই যে তালিকা করছিলেন ওই আদালতের কাছে নিয়েছেন, আদালত দেখছে ক্ষয়শীল পচনশীল, এইটা বিক্রয় করলে মালিকের জন্য লাভজনক কল্যাণকর, তখন এই কি করবে, এটা বিক্রি করে দেবে। বিক্রিত অর্থ মালিককে ফেরত দেবে, সহজ হিসাব। তাহলে এর গল্প হলো কি, 525 ক্ষয়শীল পচনশীল বা কাঁচা জিনিস যেটা নষ্ট হয়ে যাবে, ক্ষয়শীল পচনশীল বললেই সব পণ্য এর ভিতরে চলে আসলো। এই পণ্যটা যদি আপনি পান, আদালতে যে পাঠাইছেন, এই আদালত তখন কি করছে, দেখছে যে বিক্রি করলে মালিকের জন্য লাভজনক বা কল্যাণজনক। আবার এই পণ্যের দাম হবে, মূল্য হবে 10 টাকার কম। 10 টাকার কম হলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অন্য কোনো ওয়ে ব্যবহার করে, ঠিক আছে, ওটা এমসিকিউর দরকার নাই। তাহলে ক্ষয়শীল পচনশীল হলে এই দ্রব্য আদালত কি করবে, বিক্রি করে দেবে যদি মালিকের জন্য লাভজনক হয়। বিকৃত অর্থ ফৌজদারি কার্যবিধি আইনের 530-24 ধারার বিধান অনুসারে যথাযথভাবে বিলিবন্ধ হবে বা মুক্ত মালিককে ফেরত দেবে। এখন আসেন, প্রশ্ন হলো এরকম, প্রশ্ন আপনাকে ছুড়ে দেবে কীরকম, যে আপনি ডিউটি করেন বা আপনি স্বাভাবিকভাবে হাঁটে যাচ্ছেন, বাড়িতে বসে আছেন, কোনো অবৈধ মাল পালেন, আপনার কার্যক্রম কি আইনের হতে ব্যাখ্যা করেন, বিষয়টা এরকম আসতে পারে না? তখন আপনার কাজ হচ্ছে আপনি এই মাল হেফাজতে নেবেন এবং মালটা তালিকা করলেন, থানায় নিয়ে গেলেন। আপনি পুলিশ না, তাও তো আপনি আটক করতে পারেন। এই আটক গ্রেপ্তার কি পাবলিক করতে পারে কি পারে না? বস্তু দ্রব্য পাবলিক আটক করবে, ওটা নিয়ে আসবে অথবা সরকারের খবর দেবে, ঠিক আছে। এরপরে আসেন 550 হচ্ছে সন্দিগ্ধ বা চোরাই মাল যদি পান তখনকার কার্য পদ্ধতি। 550 সন্দিগ্ধ বা চোরাই মাল, এটা আগে খুব আসতে, ইদানিং আসে না। সন্দিগ্ধ বলিয়া সন্দেহভাজন মালামাল আটক করিবার পুলিশের ক্ষমতা। কোনো পুলিশ অফিসার চোরাই বলিয়া কথিত সন্দেহজনক অথবা কোনো অপরাধ সংগঠনের যুক্তিসঙ্গত পরিস্থিতি প্রাপ্ত কোনো সম্পত্তি আটক করিতে পারিবেন। এইরূপ পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত অফিসারের অধীনস্থ হলে তিনি সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে নিয়ে যাবেন। তাহলে ঘটনাটা কি ঘটলো, সন্দিগ্ধ বা চোরাই মাল যদি কেউ আটক করে, এই আটক পুলিশ অফিসার যদি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিচে হয়, তাহলে উনি দ্রুত কার কাছে নেবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। আর যদি ভারপ্রাপ্ত কর্মকর্তাই পায় বা ঊর্ধ্বতন পায়, তাহলে তারা তো যে কার্য পদ্ধতি ওইভাবেই করবে। কোথায় নিয়ে যাবে, আদালতের কাছে দেবে, আদালত যে কার্য পদ্ধতি ব্যবহার করে, এতটুক। এরপরে আসেন 551 ঊর্ধ্বতন পুলিশ অফিসারের ক্ষমতা। ঊর্ধ্বতন পুলিশ অফিসারের ক্ষমতা কেমন, থানা এলাকায় যেমন ভারপ্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তা তার থানা এলাকায় এসে সেম ক্ষমতায় প্রয়োগ করতে পারে। এই আবার কোনজন, যশোর জেলার পুলিশ সুপারকে এই খুলনা জেলায় ফুলতলায় এসে কি উনি থানার ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতা প্রয়োগ করতে পারবে? এরকম বিধান নাই। এই থানার দায়িত্বপ্রাপ্ত এই সার্কেল স্যার যাবে এই খুলনা জেলার পুলিশ সুপার গেলে, তাহলে এইটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, যিনি ওই পদে ক্ষমতাবান এবং যিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এই জাতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তা চাইলেই হবে না যে অন্য জায়গার জেলার এসে ফট করে ক্ষমতা দেখানোর সুযোগ নাই। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যে ক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তার ঠিক সেম ক্ষমতাই তার থানা এলাকায় করতে পারেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কাজ করেন ওই কাজটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাও করতে পারেন। এই হলো পুলিশ অফিসারের ক্ষমতা। এরপরে 565-3 এখানে সংক্ষেপে বুঝবেন। এই যে বিনা পরোয়ানায় করেন, আজকে দেখেন বিনা পরোয়ানার আলোচনা খানিক করব। বিনা পরোয়ানায় 54 কি জন্য করে, আমলযোগ্য। 55 করে ওসি, 56 করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে করা হয়। এরপরে 57 নাম ঠিকানা জানাতে। এরপরে আসেন 124
124 করছেন, মুচলেকার শর্ত লঙ্ঘন করলেন। এরপরে আসছেন হলে 171 ফরিয়াদি বা সাক্ষী মুচলেকা দিতে রাজি হয় নাই এবং আদালতে যাবে না বলে অনীহা প্রকাশ করে। এই ক্ষেত্রে আমি কি করি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করি। এরপরে 401 দণ্ড স্থগিত বা মৌখিক হয়েছে, আপনি এই শর্ত মানিয়ে যাবেন, মুক্তিতে আছেন, শর্ত লঙ্ঘন করলেন। 401-3 আপনি বিনা পরোয়ানায় আপনাকে গ্রেপ্তার করবে। এছাড়া কত আর কত আছে, 565 কি বলছে, এই দেখেন 565 পূর্বে দণ্ডিত অপরাধী করে ঠিকানা অবগত করিবার আদেশ। পূর্বে দণ্ডিত কেমন, আপনি দণ্ড হয়েছে, আপনার আমার দণ্ড হয়েছে, আপনি দণ্ড খাটা শেষ, ওই যার একটা মুচলেকা নেয় না, এই যে দণ্ড খাতা শেষ হলো, দণ্ড খাতার এখানে কিছু ধারা আছে, ধারাগুলো জানার দরকার নেই, বাংলা শোনেন। এই দণ্ড যখন আপনার আমার খাটা শেষ হয়ে যাবে, তখন আদালত দেখলে এই লোকের দণ্ড খাটা শেষ করেই একে ছেড়ে দেওয়া যাবে না, এর পিছনে কিছু শর্ত আরোপ করে দেওয়া হোক। কিরকম শর্ত, রিজাল তুমি যে যাবেন এই 10 বছর 5 বছর জেল কাটলে, এখন খাটার পরে তুমি বাড়ি যাওয়া কোথায় থাকবো আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম আমি আর গ্রামে থাকবো, অথবা শ্বশুর বাড়ি এলাকায়, অথবা খুলনা, অথবা ঢাকা এক জায়গা জমি কিনে বাড়ি করে থাকবো, ঠিক আছে। আদালত তখন এই আমাকে শর্ত আরোপ করে দিয়েছে, আপনি যেখানেই থাকেন, যে থানায় এলাকায় থাকবেন, ওই থানাকে অবগত করবেন। যদি আপনি অন্য কোথাও রাত যাপন করেন, অবশ্যই থানাকে অবগত করবেন। আপনি যদি এই থানা ব্যতীত অন্য থানায় বসবাস করেন, অবশ্যই অপর থানাকে আপনি জানাবেন। আর 2-1 মিনিট, অপর থানাকে আপনি অবগত করবেন। তোমরা 2 জন ক্লাস করো, তাহলে অপর থানাকে অবগত করবেন। আর যদি আপনি এই শর্ত ভায়োলেট করে ফেলেন 565 দ্বারা শর্ত, তাহলে আপনার 565 দিনে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তাহলে দেখছেন স্যার কি সুন্দর কথা। 565 তাহলে কি বলছে, যে আপনি যে জন্য শর্ত, আপনি দণ্ডিত হয়েছিলেন, দণ্ড কারাভোগ করছেন, কারাভোগের পরেও আপনাকে শর্ত আরোপ করছে যে আপনি যে জায়গায় বাড়ি করছেন, সেই বাড়িতে যদি সরে রাত যাপন অন্য কোথাও করেন, থানা এলাকার বাইরে, থানাকে অবগত করবেন, সরকারকে অবগত করবেন। যখন আপনি এগুলো করেন না, এই জায়গার জেল জরিমানা খাটছেন, আপনার অপমানও লাগছে, জমি জায়গা বেশি অন্য জায়গায় বাড়ি করছেন, এই কথা আপনি যখন ওই অপর থানায় না বলবেন, থানাকে অবগত না করবেন, তখন আপনার ওই যে দণ্ডিত হওয়ার পর যে শর্ত আরোপ ছিল তা ভায়োলেট করার কারণে আপনাকে বিনা পরোয়ানায় বা আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে 565-3। তাহলে বিনা পরোয়ানা সম্পর্কে আল্লাহ দিলে আপনাদের ভালোটা ধারণা হলো। এই 2 ক্লাসে আমি আপনাদের গ্রুপই